সাম অফ দা ইয়ার ডিজিটের একটা অঙ্ক বাকি ছিল আমাদের, তাই না? আমরা এটা একটু দেখাই আগে, হ্যাঁ। সাম অফ দা ইয়ার ডিজিট। আমার শিট গুলো একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমি প্র্যাকটিস অনেক দিছি, বুঝছেন। প্র্যাকটিসের সাথে অ্যান্সার গুলো দেওয়াতে শিট গুলো একটু বড় হয়েছে আর কি। দেখেন, সাম অফ দা ইয়ার ডিজিট এটা বাকি ছিল। এটা সূত্র কি? যে ডেপ্রিসিয়েশন ফর এ ইয়ার, রিমেইনিং লাইফ, সাম অফ দা ইয়ার ডিজিট, একটা হচ্ছে। আর এটা তো সচরাচর যে ডেপ্রিসিয়েশন বের করার জন্য যেটা লাগে আর কি, ডেপ্রিসিয়েবল ভ্যালু যেটা, ঠিক আছে। ডেপ্রিসিয়েবল ভ্যালু যেটা, ওইটা হচ্ছে আপনার মেশিনের কস্ট, আর হচ্ছে ইউজফুল লাইফ, এই সেলভেজ ভ্যালু যেটা বাদ দিই আমরা, ঠিক আছে। সূত্রটা একটু মনে রাখতে হবে, যে রিমেইনিং লাইফ ডিভাইড বাই সাম অফ দা ইয়ার ডিজিট। আর এটা তো ওই যে আমরা কস্ট অফ দ্য অ্যাসেট রেসিডুয়াল ভ্যালু, এটা বাদ দিয়ে দিই। তো এই যে সাম অফ দা ইয়ার ডিজিট, সাম অফ দা ইয়ার ডিজিট এইটা বের করার সূত্র আমাদের আমাদের শুধু এইটুকু বের করতে হবে, যে লবের হরের মানটা, ডিনোমিনেটরের ভ্যালুটা। সাম অফ দা ইয়ার ডিজিট এন, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে n+1 ডিভাইড বাই 2, এটা দিলে আপনার সাম অফ দা ইয়ার ডিজিট বের হয়ে যাবে। মানে এটা বের করলেই আপনি ওইটা ইজিলি পেরে যাবেন। তাহলে প্র্যাকটিসটা দেখি, কি বলেন নাকি? কথা তো শোনা যাচ্ছে না এমনি? কি ব্যাপার, কোনো কথা নেই যে মামুন ভাই? জি, শোনা যাচ্ছে। চুপচাপ দেখি, কোনো কথা নাই। দেখেন, সাম অফ দা ইয়ার ডিজিটের সূত্র রিমেনিং লাইফ ডিভাইড বাই সাম অফ দা ইয়ার ডিজিট। আর এটা তো হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, যেটা মেশিনের খরচ থেকে রেসিডুয়াল ভ্যালুটা বাদ। তাহলে সাম অফ দা ইয়ার ডিজিট সমান সমান এন ব্র্যাকেট n+1 ডিভাইড বাই 2। আমরা সহজে দেখি, একটা একটা উদাহরণ দেখি। যেমন মেশিনের খরচ হচ্ছে 50,000 টাকা, কস্ট অফ দা মেশিন 50,000, রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 10,000, ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। এখন আমাদেরকে কি করতে হবে? 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ধরুন 5 বছর আছে, তো 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে হবে আমাদের, সাপোজ। তাহলে আমরা প্রথমে ইয়ে বের করি, এই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করি। কস্ট হচ্ছে 50,000 টাকা, এখান থেকে মাইনাস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু 10,000 টাকা। তাহলে 40,000 টাকা বের হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। আর সাম অফ দা ইয়ার ডিজিট, এটা তো এইভাবে বের করছি আমরা, কিন্তু এইভাবে না করে এই এইভাবে করলে আপনার বেশি শর্ট হয়, হ্যাঁ। যদি সূত্র মনে না থাকে, এটা যদি মনে না থাকে তখন এইভাবে করবে না। এই জন্য আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইছি, যে 5 বছর হলে 5, 4, 3, 2, 1, এগুলো সবগুলো যোগ দিবেন যদি সূত্র মনে না থাকে। আর যদি সূত্র মনে থাকে তাহলে এইভাবে করে দিবেন। এন এর মান হচ্ছে ইয়ার 5, ব্র্যাকেটে 5+1 ডিভাইড বাই 5, সরি, নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে 2। তাহলে 5 × 6 ডিভাইড বাই 2, তাহলে 5×6 = 30 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে 15। বুঝতে পারছেন? দুইটা মেথডে আপনি ওই ডিনোমিনেটরের ভ্যালুটা বের করতে পারবেন। বলেন, এখানে কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন তো নাকি? সুমন ভাই, জি।
আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দিছিলেন এটা তো আমরা সলভ করে দিয়েছিলাম। তো হুম হুম। আমার কথা হচ্ছে যে প্রতিটা ইয়েতে কি, যেমন ধরেন স্ট্রেট লাইন মেথড দিলাম, এটার কি সূত্রটা দিতে হবে নাকি ম্যাথটা করে দিলে হবে? সূত্র তো ডেফিনেটলি দিতে হবে, নাইলে বলবে আপনি কোন হাতে দেখে শুনে লিখছেন। সূত্রটা দিতে হবে। তাহলে প্রতিটাতে সূত্রটা লিখতে হবে? হ্যাঁ, সূত্রটা দিতে হবে। আপনি ডাইরেক্ট ভ্যালু দিয়েও করতে পারেন, সমস্যা নেই, বা সূত্রটা দিলে ভালো। হ্যাঁ, ঠিক আছে। কারণ তো যদি চারটা আসে চার, বা পাঁচটা আসলে পাঁচটারও তো সূত্র দিতে হবে, কারণ তো সময়ের ব্যাপার, হুম। ক্যালকুলেশনের ব্যাপার আছে অনেক। আপনি ডাইরেক্ট লিখে দিলেও সমস্যা নেই, সমস্যা নেই। আমি এটা ম্যাথ করে দিছিলাম, আমি ডিটেলস সব লিখে লিখে দিছিলাম। সময় না দেখলাম থাকলে তো। ডাইরেক্ট 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 ভ্যালু দিয়ে করে হম। নেয়, মানে যে এখানে কিন্তু ডাইরেক্ট করা, দেখেন এই যে ডাইরেক্ট করা, তাই না? এইটাই বলতেছি, আপনার এখানে কিন্তু ডাইরেক্ট করা আছে। ডাইরেক্ট করলে সমস্যা নাই ভাই, আপনার অঙ্ক হইলেই হলো। হ্যাঁ, জি ঠিক আছে। তো জি এখন এই জি। যে সাম অফ দা ইয়ার ডিজিট, এই যে এই ডিনোমিনেটরের ভ্যালু বের করা, এটার নিয়মটা বুঝছেন? এটা দুইটা জি জি, মেথড এটা আছে। পারি, n × n + 1/2। হ্যাঁ, এরা মনে না থাকলে, যদি মনে না থাকে তখন এই যে এইভাবে যোগ দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে স্বাভাবিক সংখ্যা বের করার একটা পদ্ধতি, এটাও এটার কাউন্ট ডাউন, মতো। কাউন্ট ডাউন, কাউন্ট ডাউন। কাউন্টডাউন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কাউন্ট ডাউন করতে হবে। তাহলে বের হচ্ছে 15, আর হচ্ছে ওইখানে ইয়া। আপনার হ্যাঁ যে ইয়ে ম্যাথমেটিক্স এর সিরিজের অঙ্ক গুলোতে এই হ্যাঁ হ্যাঁ ইয়েটা হ্যাঁ। আছে। এখন আপনারা যে স্টেজে আছেন, মোটামুটি অঙ্কতে তো ভালো অ্যাডভান্স পজিশনে আছেন আমরা মনে করি, ঠিক আছে। তো আমরা এখন টেবিল আকারে দেখালে জিনিসটা একটু ইজিলি বুঝতে পারবেন, যদিও টেবিল আকারে দেখানো ম্যান্ডেটরি না, আমি ইজি করার জন্য আর কি এটা দিছি। 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে। রিমেইনিং লাইফ 5, 4, 3, ঠিক আছে। কারণ আমার তো এই যে এটার মান বের করতে হবে, যে রিমেইনিং লাইফ, ঠিক আছে, ডিপ্রিসিয়েশন বের করার জন্য। আর ফ্রাকশন, ফ্রাকশন বের করতে হবে ওই যে, এই যে নিচে তো এই যে এইটুক, এই যে এইটুক হচ্ছে, এই যে এইটুক হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে রিমেইনিং লাইফ, রিমেইনিং লাইফ উপরে 5, আর নিচে হচ্ছে সাম অফ দা ইয়ার ডিজিট, এই যে এইটুকুই এই যে এখানে আসছে, ঠিক আছে। 5, নিচে 15 তো সবসময় একই থাকবে, কারণ সাম অফ দা ইয়ার ডিজিট। আর কাউন্ট ডাউনটা নিচে, ঠিক আছে, রিমেইনিং লাইফ, বুঝছেন। তারপর ডেপ্রিসিয়েশন বের করবো আমরা কিভাবে? এই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু যে 40,000 আছে না, এই 40,000কে জাস্ট খালি প্রথম বছরে এইভাবে এইভাবে গুণ দিব, দ্বিতীয় প্রতিটার সাথেই বছরে গুণ হবে। প্রতিটার সাথে গুণ। উপরে 4, নিচে হচ্ছে 15, ঠিক আছে। উপরে 4, উপরে 3, নিচে হচ্ছে 15, ঠিক আছে। ইজি না একবারে? কি বলেন? এভাবে কঠিন কি কিছু? প্রতি বছরেরটা একটা একটা করে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে বের করতে হবে। যদি রিমেইনিং লাইফ আরো বেশি থাকে, ধরেন আরো, 10টা বা 12টা, হ্যাঁ হ্যাঁ, এই 10, সবগুলো 10, 12 বার এইভাবে সবগুলো। বের করতে হবে? জি জি জি, এভাবে করতে হবে। কারণ ডেপ্রিসিয়েশন তো এক এক বছরে এক এক রকমের। কারণ 1 বছরে ধরে ফেলছেন, তাহলে তো রিমেইনিং লাইফ হচ্ছে কত, 4 বছর। তো আস্তে আস্তে তো কাউন্ট ডাউন হচ্ছে, মানে আপনার বয়স বাড়তেছে, ঠিক না? বয়স কমতেছে আর কি, ঠিক আছে, মানে আপনার আপনার হায়াত কমতেছে, মেশিনে হায়াত কমতেছে না, তো জি। ডেপ্রিসিয়েশন তো কমবে, ঠিক আছে। আয়ুষ্কাল কমতেছে, তো কমা দিয়ে দিতে হবে। সো আমাদের ডেপ্রিসিয়েশন আমি মনে করি এখানেই শেষ। আমরা যে অ্যাসাইনমেন্টটা করছিলাম, আপনি অ্যাসাইনমেন্টটা মিলেছিলেন, আমি কিন্তু ইয়ে দিয়ে দিছিলাম, অ্যান্সার দিয়ে দিছিলাম। জি স্যার, গতকাল ক্লাসের কিছু একটু কনফিউশন ছিল। অ্যাসাইনমেন্টটা করলে যেটুকু করছেন ওইটুক, ওইটুক যদি বুঝেন তাহলে পরীক্ষায় পারবেন অ্যান্সার করতে। স্যার ওই যে অ্যাসাইনমেন্টে স্যার একটা জিনিস একটু কনফিউশন ছিল, যে এই আউট অফ অ্যাক্টিভিটি মেথড, আর একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড, আর একটা হচ্ছে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। তা আউট অফ ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথডের মধ্যে কি দিলে কি ওই আওয়ার অফ আউটপুট মেথড এবং ওয়ার্কিং মেথড দুইটা একই বুঝায়? না না, একটা তো আওয়ার 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 মেথড, তাই না? জি।
আওয়ার্স অফ অ্যাক্টিভিটি মেথড, এটা হ্যাঁ, মানে ওয়ার্কিং আওয়ার মেথড। আরেকটা হচ্ছে ইউনিট মেথড, হ্যাঁ, আউটপুট ইউনিট অফ মেথড ইউনিট হচ্ছে মেথড। এই যে এটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে ঘন্টা দিয়ে, ঠিক আছে, জি। একটা হচ্ছে ঘন্টা দিয়ে আর একটা হচ্ছে ইউনিট দিয়ে। হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস, কিন্তু সূত্র কিন্তু সিমিলার। যে যেমন সূত্র দেখেন, সিমিলার, কিন্তু সূত্র সিমিলার। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড এটা কোনটা? ইউনিট অ্যাক্টিভিটি মেথড হচ্ছে প্রোডাকশনের ইউনিট। আমি আপনাদেরকে আবার দেখাই, ঠিক আছে, দাঁড়ান আমি বের করে নিই অ্যাসাইনমেন্টের ইয়েটা। ডেপ্রিসিয়েশন, এই যে আসছে, জি। দেখেন এখানে কি ছিল যে আলিফ ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটা মেশিন কিনছিল 1 জানুয়ারি 2020-এ, কত দিয়ে? 2,40,000 দিয়ে, ঠিক আছে। তারপরে স্ক্র্যাপ ভ্যালু ছিল 15,000 টাকা। এস্টিমেটেড ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। আউটপুট, এই যে আউটপুট, আউটপুট মানে হচ্ছে কয়টা পণ্য তৈরি করছে, মনে রাখবেন। আউটপুট মানে কি? 10,000টা পণ্য তৈরি করতে পারবে এটা দিয়ে, ঠিক আছে। এই মেশিন জি। দিয়ে কতগুলো পণ্য তৈরি করা যাবে? 10,000 পণ্য টোটাল। আর এস্টিমেটেড টোটাল ওয়ার্কিং আওয়ার, আবার বলছে যে এই মেশিন দিয়ে 20,000 ঘন্টা কাজ করা যাবে ম্যাক্সিমাম। হুম। এখন অ্যাকচুয়ালি 2020-এ ইউনিট প্রডিউস করছে এত 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 এত, আর আওয়ার ওয়ার্ক হয়েছে এত এত এত, ঠিক আছে, দেওয়া আছে অ্যাকচুয়াল ওয়ার্ক, হ্যাঁ, হুম। অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল ওয়ার্ক। তাহলে তাহলে এখন আমরা যদি ইয়ে করি, করে- এখন যদি আমরা এটাকে ইয়ে করি, দেখেন, তাহলে এই যে কস্ট অফ দ্য মেশিন কত আছে? 2,40,000। রেসিডুয়াল স্ক্র্যাপ ভ্যালু 15,000। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হচ্ছে কত? এত। ইউজফুল লাইফ এত। এস্টিমেটেড আউটপুট হচ্ছে এত। এস্টিমেট ওয়ার্কিং আওয়ার এত। তাহলে স্টেট আচ্ছা, লাইনে তো, বুঝতে পারছি। সবসময় যেইটাই, তাই না? জি। ইসের সময় প্রতি বছর একই থাকবে, এই টেবিল করার দরকার নাই যদি না বলে। যদি শিডিউল তৈরি করতে বলে যে ডেপ্রিসিয়েশন শিডিউল, তখন হুম। আপনি এই টেবিল দিবেন, ঠিক আছে। শিডিউল জি। তৈরি করতে না বললে আপনার দেওয়া দরকার নাই, মনে থাকবে। জি স্যার। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল, মানে ওই যে আমরা ইএমআই শিডিউল বলি না, ইএমআই শিডিউল, জি। রিডিউসিং ব্যালেন্স মেথডে ইএমআই শিডিউল, এই যে লোনের কিস্তি যে যায়, ইন্টারেস্ট হ্যাঁ, হ্যাঁ। প্রিন্সিপাল। আউটপুট মেথডে দেখেন, হ্যাঁ, আউটপুট মানে হচ্ছে পণ্যর ইউনিট, কতগুলা ইউনিট তৈরি করছে। তাহলে আমার ইয়ার আমি সাজাইলাম, তারপরে হচ্ছে ইউনিট কতগুলা তৈরি করছে, ইউনিট আমি কোনটা নিব, ইউনিট এই যে এটা, ঠিক আছে, কোনটা নিব, এই যে এটা হচ্ছে আমার ইউনিট। তাহলে এটা আমি নিলাম, এটা আমি এখানে নিলাম। আর আমার, সরি, আমার হ্যাঁ, ইউনিট কতগুলা প্রডিউস করছে। আর প্রতি ইউনিট তৈরি করতে আমার কত টাকা খরচ গেছে, প্রতি ইউনিট। মেশিনের মেশিনের ডেপ্রিসিয়েশন ভ্যালু, ডেপ্রিসিয়েবল মেশিনের ভ্যালু হচ্ছে 2,25,000। এটাকে যদি আমি 10,000 ঘন্টা দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেকটা পণ্য তৈরি করতে আমার 22 টাকা 50 পয়সা গেছে। ধরেন আপনি 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলেন, বলছে এই মেশিন দিয়ে আপনি 100 ইউনিট পণ্য তৈরি করতে পারবেন। তাহলে প্রত্যেকটা ইউনিটে আপনার কত টাকা করে খরচ যাবে, ভাগ দিলে বের হয়ে যাবে, তাই না? 100টা জি। জি। একবার ঐকিক নিয়মের মতো, তাই না? জি। 10,000 ইউনিট যদি, 100 ইউনিট যদি তৈরি হ্যাঁ, 10,000, 100 মানে 10,000 ইউনিট তৈরি করতে যদি লাগে বা আপনার ওই এক এক 100 ইউনিট তৈরি করতে যদি লাগে আপনার 10,000 টাকা, তাহলে 1 ইউনিট তৈরি করতে লাগবে কত টাকা, তাই না? এরকম, জি। ঠিক আছে। সো ওই মেথডে আমার বেড়েছে 22 টাকা 50 পয়সা। এখন আমি ডেফিনেশন বের করতে গেলে আমার কি, আমার 22 টাকা 50 পয়সা একটা তৈরি করতে লাগে, তো 2,000টা তৈরি করতে কত লাগবে? 2,300 তৈরি করতে কত লাগবে? সো জাস্ট খালি এটা দিয়ে গুণ। বুঝতে হ্যাঁ, আচ্ছা, পারছেন? বুঝতে পারছি। বোঝা গেছে আচ্ছা না? স্যার। জি, বুঝতে পারছি স্যার।
তো আওয়ার্স অফ অ্যাক্টিভিটি মেথড হুবহু এরকমই, জাস্ট খালি ওখানে ঘন্টাটা নিতে হবে, জি। বুঝছেন? আচ্ছা, খালি ওখানে আরেকটা ঘন্টা। জিনিস। কিন্তু ইউনিটটা জি। ইউনিটটা কি এভাবে ভাগ করাই থাকবে না আমাদের ভাগ করে নিতে হবে? এই যে ইউনিট না, ইউনিট ইউনিট যদি পরীক্ষা দেওয়া থাকে আপনি নিয়ে নিবেন, আর দেওয়া না থাকলে আপনাকে ভাগ করে বের করতে হবে, বুঝছেন? আচ্ছা, আরেকটা ছিল, শীটের প্রবলেম মানে 2। এই যে কম বেশি হয়েছে এটা কিভাবে বুঝবো? কম বেশি মানে? ইউনিটটা তো কম বেশি করে ভাগ করা আছে এখানে, ধরেন পরীক্ষায় দেয়া নাই, ভাগ করা নাই, 10,000 ইউনিট করতে পারে, এখন 5 বছরের ডেপ্রিসিয়েশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো 5 তাহলে এই বছরে বের ইউনিটটা ওই করবেন যে এই যে। ইউনিট সিমিলার থাকবে। ইউনিট 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 মানে ডেপ্রিসিয়েশন পার আওয়ার বা ডেপ্রিসিয়েশন পার ইউনিট এটা একেবারে ফিক্স। এখন কয়টা পণ্য প্রস্তুত করবে তার সাথে গুণ দিয়ে আপনাকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু এই যে আপনি যে চিহ্নিত করছেন এই ইউনিট গুলো প্রতি বছর যে হয়েছে যে 2020 সালে 2000 ইউনিট, 21 সালে 2300 ইউনিট, এটা কি দেয়া হুম, থাকবে না এটা আমাকে দেওয়া থাকবে, বসাইতে হবে দেওয়া থাকবে। আলাদাই করে? হ্যাঁ এটা দেওয়া দেয়া থাকবে, এই থাকবে। যে এটা তো পুরোটা কোশ্চেন, এই যে এটা তো পুরোটা কোশ্চেন, আহ, এটা আচ্ছা তো আচ্ছা পুরোটা আচ্ছা। কোশ্চেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, থ্যাংক শীটের জি। প্রবলেম 2 এ একটা প্রবলেম ছিল, কনফিউশন ছিল। প্রবলেম 2 জি। মানে আমাদের ওই যে মূল শিট। শীটের। জি জি। ওরে বাবা, মূল শিটে চলে যাবো এখন, আচ্ছা। এটা তো বোঝা গেছে না? জি জি। এখন আমরা এখানে সাম অফ দা ইয়ার ডিজিটটা একটু দেখি তাহলে। হ্যাঁ, এখানে দেখে ফেলি নাকি? না, সাম অফ দা ইয়ার ডিজিট আমরা দেখছি এখানে। আচ্ছা, শিটের প্রবলেম 2 না? এটা এক্স ওয়াই জেড কোম্পানি। না, মুনতাহা ইলেকট্রনিক্স লিমিটেড। মুনতাহা না? এই যে এটা না? হ্যাঁ। জি। আচ্ছা, এইখানে মানে আমার কনফিউশনটা হচ্ছে যে এখানে তো 2023 সালের মে মাসের 1 তারিখের থেকে এটা কাউন্টডাউন হয়েছে, শুরুটা হয়েছে। গুড 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 আর কোশ্চেন, হ্যাঁ। কোশ্চেনটা বলছে যে ডেপ্রিসিয়েশন চার্জেস ফর 2024। আচ্ছা, হুম। এখানেও কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে যদি স্ট্রেট লাইন মেথডে 2024-এর না দিয়ে 2023-এর ডেপ্রিসিয়েশনটা বের করতে বলতো, তাহলে সেই আচ্ছা, ক্ষেত্রে কি আমরা ওই 8 মাসেরটা বের করতাম নাকি 8 মাসের, একবারে? 8 মাসের, যেমন এই যে ডেপ্রিসিয়েশন আমাদের কত আসে স্টেট লাইনে? এখানে 30,000 না? 30,000। জি তাহলে 30,000 বেশি 1 বছরের, তাই না? জি তাহলে এটা 2023-এর জন্য যদি হয়, 2023-এ কত? যে জি। 23-এ মেশিনটা ব্যবহার হয়েছে কয় মাস? কয় আট মাস মাস ব্যবহার হয়েছে? 8 মাস না? জি। আর গুণ 8 ÷ 12 কত আসে? কত আসে? উম, 20,000। হ্যাঁ, তখন তো 20,000 টাকা। ঠিক আছে। হুম। জি। এখন আমাকে মে মাস যদি আমি দেখি, মে মাসের 1 তারিখ না দিয়ে যদি 31 তারিখ থাকতো, তাহলে মে মাসে 1 তারিখ না দিয়ে যদি 31 তারিখ থাকতো। মে হুম। মাসের 1 তারিখ না দিয়ে 31 তারিখ থাকলে হ্যাঁ, কয় মাস? তাহলে 7 মাস 1 দিন। 7 মাস, এক্স্যাক্টলি। যখন আমাদেরকে কিন্তু ডেট গুলোও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে স্যার এখানে মানে শীটের ওই যে আরেকটা যে প্রথম প্রবলেম 2 বের করছিলেন, XYZ কোম্পানি অ্যাকোয়ার্ড এ ট্রাক, এটা তো একটু আসেন স্যার। এক্স ওয়াই জেড না? জি। এই, এটা আমার কাছে দিয়ে দাও তো। কত নাম্বার পেজ ব্রাদার? এই যে এটা 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 26। এটা হ্যাঁ। জি 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 জি, এটা। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে যে XYZ কোম্পানি অ্যাকোয়ার্ড এ ট্রাক অন January 2, 2017। হুম এখানে জানুয়ারির 2 তারিখের কথা বলা হয়েছে। হুম হুম। তাহলে কোশ্চেনে বলছে যে ডেপ্রিসিয়েশন চার্জেস ফর 2017। তাহলে আচ্ছা, এখানে স্ট্রেটলাইন মেথডে প্রথম 3 বছর 17, 18, 19 হুম। এইখানে 12,800 করেই বের করা হয়েছে, বাট 17 তো একদিন কম ছিল। একদিন আসলে ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? একদিনের জি। বিষয়টা, একদিন
জি। একদিন দুদিন এটা ইনসিগনিফিকেন্ট, কারণ মাস কখনো 30-এ হয়, মাস কখনো 31-এ হয়। আমরা না, জেনারেলি জানুয়ারি মাস তো কখনো 30-এ হয় না, জানুয়ারি মাস তো 31-এ 31, হয়। 31, তাই না? আবার পরের জি। মাসে দেখা যায় যে 30-এ মাস হয়, তাই না? তো এইভাবে ধরেন ফেব্রুয়ারিতে কখনো 30 মাস হয় না। ফেব্রুয়ারিতে আবার 28-এ মাস, তাই না? 28 হয়, 29 হয়, 28ই ধরলাম হ্যাঁ, আমরা। তো ওই সময় কিন্তু তখন আমরা কিন্তু 28 দিনের বের করি না, তাই না? জি, জি। তো এইভাবে 1-2 তারিখ যদি থাকে তখন আমাকে মানে ফুল ইয়ারটাই ধরতে হবে। মানে যেমন ওই যে এর আগেরটা যেটা করলাম যে মে মাসের 1 তারিখে, সেখানে 8 মাসের কথা বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে কি করে? আর এরকম এখানে এরকম দুই যে একদিন হলে, একদিনের করা হয়েছে, এটা কি তাহলে হ্যাঁ, কোনো প্রবলেম হবে না? না, 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 এটা প্রবলেম হবে না, 1-2 দিনে কোনো প্রবলেম হবে না, হ্যাঁ, 1-2 দিনে কোনো প্রবলেম হবে না। মানে ঠিক আছে, তাহলে এটা এরকম থাকলে মানে এই যে জানুয়ারির 2 বলতে কি আমি পুরো 365 পুরো দিনই হিসাব পুরো করব? 365 1 বছরের হিসাব করতে হবে এভারেজে। তাহলে মানে ডিফারেন্সটা কত হইলে ওই মাস করব? ডিফারেন্সটা যদি 15 দিন হয়, ডিফারেন্সটা যদি আপনার 1 মাস হয় তাহলে ঠিক আছে, 10 দিন 15 দিন এরকম। তো 1-2 তারিখে এটা আমাদের ধরেন মানে ওইরকম কোনো সিগনিফিকেন্ট না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এক কথা বল। দুই দিন 1-2 দিন এটা কোনো আচ্ছা, সিগনিফিকেন্ট। আর আচ্ছা, তাহলে এই অর্থাৎ অঙ্কে এই গোটা মধ্যে, বছরই ধরতে হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই অঙ্কের মধ্যেই যে একটা যে প্রবলেমটা এখানে যেটা বলছে, কোশ্চেনটা এক্স ওয়াই জেড কোম্পানি অ্যাকোয়ার্ড ট্রাক জানুয়ারি 2, 2017 ফর এত, দ্য ট্রাক হ্যাড এস্টিমেটেড সেলভেজ ভ্যালু ফর 4,800 এন্ড এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 8 ইয়ার্স। এতটুকু হুম, ঠিক আছে, এতটুকু আমি স্ট্রেট লাইনে আমি 3 বছরেরটা আমি বের করে ফেললাম। হুম, হুম, তারপরে বললো যেটা যে at the beginning of 2020 a revised estimate shows that the truck has a remaining useful life of 6 years, মানে যেটা হুম। তার 8 বছর হওয়ার কথা ছিল সেটা সে 6 বছর ইউজফুল লাইফটা 6 বছর ধরলো। করে ফেলছে। মানে কি হুম। তাহলে কি স্যার 2 বছর কি কমে গেছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের এস্টিমেট লাইফ কত ছিল? 17-তে 8 বছর। 8 বছর। 8 বছর। 17-তে 8 বছর। তাহলে এই যখন আপনি 20-এর বিগিনিং এ আসবেন জি। তখন আমার এখানে কয় বছর যাওয়ার কথা? 3 বছর, তাই না? আহ 8 বছরে সতেরো তো ধরছি, 17, 8 বছরের 18, মধ্যে 19, অলরেডি আমি 3 বছর। 3 বছর হয়ে গেছে আমার। 3 বছর হয়ে গেছে, তাই না? 3 বছর তিন হয়ে গেছে। বছর পরে গিয়ে আমি 2020-এ সেটাকে রিভাইজ করলাম যে আমার রিমেনিং লাইফ 6 ইয়ার্স, মানে বাট বাট আবার এখানে রিভাইস ইয়ার হয়ে হয়ে গেছে কত? 6 ইয়ার্স, তাই না? জি, তখন আমরা যখন দুই হাজার জি। বিশের বিশের ইয়েটা করব, তখন আমাকে আবার ওই যে ইয়ার, যেটা ইয়ার মানে মেশিনের ইউজফুল লাইফ, ওইটা আমার জি। 6 6 বছরে করতে হবে তখন। মানে জিনিসটা কি এভাবে যে মানে কোশ্চেনের ইটা আমি ধরতে পারতেছি না যে এখানে 8 বছর আমি ধরছি, 8 বছরের মধ্যে অলরেডি তিন ধরেন বছর আমার 3 বছর হয়েছে না, কাভার হয়ে গেছে। 5 বছর, তাহলে আমার 5 বছর 5 বছর থাকার থাকার কথা। কথা, সেখানে 5 বছর বলছে থাকার ছয় কথা। বছর সেখানে বলছে মানে ছয় তাহলে কি বছর 5 বছরটা বেড়ে 1 বছর আরো বেড়ে 6 বছর হয়ে গেছে, মানে ইন ছয় টোটাল বছর আমার হয়ে গেছে। 9 বছর। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই যে 2000 আমরা যে এই 17, 18, 19, এই তিন জি। বছর আমাকে 8 বছর দিয়ে করতে হবে। 17, 18, 19 আমাকে 8 বছর দিয়ে করতে হবে। 8 বছর দিয়ে করতে হবে। আর আচ্ছা, আচ্ছা। যখন আমি 2020-এরটা করব, হুম, হুম। হ্যাঁ, জি, তখন জি। আমাকে 6 বছর দিয়ে করতে হবে। একটু সামনে কমো তো। ও আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আমি আরো করতেছিলাম যে এটা কি যে মানে 8 বছর থেকে 6 বছর হয়ে গেছে কিনা। না, 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 2020-এ এসে দেখলো যে না, মেশিনটা তো মানে আপনি বলছেন যে এই লোকের তো ক্যান্সার হয়েছে আর 1 বছর 2 বছর বাঁচতে পারে, পরে জি, দেখবেন যে না, ও তো আরো 1 বছর বাঁচবে। ঠিক আছে। সো জি, জি। মেশিনটার ক্ষেত্রে এরকম আছে। তো যখন যে বিষয়টা আমরা করব তখন এই যে আমরা কি করব তখন, এই যে আমাদেরকে 6 বছর হিসাবে করতে হবে। ঠিক আছে। তাহলে অর্থাৎ অঙ্ক 2 বার বছরের করতে যে হবে। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হয়েছে, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে তারপরে আমাকে এই যে নতুন বুক ভ্যালু বের করে এটা কাজটা করতে হবে। নতুন বুক ভ্যালু, এটা আমার এটা কি করতে হবে স্যার, দেখতে হবে যে কত দ্য ডেপ্রিসিয়েশন আর রিভাইজ ডেপ্রিসিয়েশন চার্জ ফর 2020 স্টেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডে, ঠিক আছে। জি, স্টেট লাইনে আমরা করব। তো যখন আমার এই যে 5 বছরে তো আমি একটা ইয়ে ধরছি, তাই না? জি, জি, মানে আমার 5 বছর না, 3 বছর আমি একটা ডেপ্রিসিয়েশন ধরলাম না, জি, 12,000 করে
12,800। 12,800 করে, তো 3 বছরে কত ধরা হয়েছে? 38,400। 38,400, 400। তাই না? এই 38,400 বাদ দিয়ে ডেপ্রিসিয়েশনের ওই যে বুক ভ্যালুটা বের করতে হবে। বুক ভ্যালু মানে কি? বুক ভ্যালু তার সমান ওপেনিং সমান ভ্যালুটা। হ্যাঁ, বুক ভ্যালু মানে হচ্ছে মেশিনের কস্ট মাইনাস একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। বোঝা গেছে? জি জি কস্ট অফ দ্য মেশিন মাইনাস একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। জি জি ঠিক আছে? জি জি। ওইটা হচ্ছে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে আমাকে করতে হবে। আচ্ছা। এইখানে সেলভেজ ভ্যালু কিন্তু আবার 16,000 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু হ্যাঁ, এখানে সেলভেজ তো এটা ভ্যালু আবার দিয়ে দেওয়া সেলভেজ হয়েছে ভ্যালু যে 3 হ্যাঁ, বছরের জন্য স্যালারি ভ্যালু হচ্ছে 16,000। সেলভেজ ভ্যালুটা আমাকে 16,000 বাদ দিয়ে করতে হবে এখন। হ্যাঁ, জি জি। ঠিক আছে। যাক, না, খুব ভালো একটা কোশ্চেন আপনি করছেন। যাক, আপনি প্র্যাকটিস করছেন। আমাদের আপনার সবাই এইভাবে প্র্যাকটিস করলে কি হবে, মানে অ্যাকাউন্টিংটা তাড়াতাড়ি ধরেন শেষ হবে আমাদের। ভাই এখানে আমরা ইয়ের সার্ভিস ভ্যালুটাকে কেন ইয়েতে আনলাম না, কনসিডারেশনে আনলাম না? আনছি তো, এই যে বাদ গেছে, এই যে রিভাইজ সেলভেজ ভ্যালু, এই যে বুক ভ্যালু, এই যে সেলভেজ ভ্যালু। মানে গাড়িটা আবার রিস্টার্ট হয়েছে, বুঝছেন, 2020-এ আইসা। ঠিক আছে, মানে নতুন করে আবার জন্ম নিছে। হ্যাঁ, আপনি 2020 পর্যন্ত, 2018-19 পর্যন্ত করে তারপর নতুন করে আবার তাকে আবার মানে নতুন মেশিন হিসাবে এটা গণ্য হবে তখন। ঠিক আছে। আমাদের মানে কোশ্চেন গুলো অনেক সময় এইভাবেও আমাদের আসতে পারে, হ্যাঁ, যে আসতে পারে। আমাদের আচ্ছা। এগুলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেয়া। এখানে যা আছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বুঝছেন? অর্থাৎ এই ধারাবাহিকতাগুলো ভেবে ফলো করলে আমাদের মোটামুটি কি কাভার করবে এবার? নিশ্চ আমার শীট পড়লে এর বাইরে একটা কিছু আসবে না, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে 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 এমন এত প্র্যাকটিস দেওয়া আছে আর এত ভেরিয়েশন দেওয়া আছে যে এর বাইরে মনে করেন যে আমরা বিবিএমবি তো এত ভালো শিখতে পারি নাই, এখানে যা আছে। সময় দিতে পারলে ভাইয়া তো হাফেজ আরেকটা হয়ে যেতাম, কোশ্চেন। সময় তো দিতে পারছি না। ভাইয়া আপনাকে অ্যাকাউন্টে ভালো করতে গেলে বাসায় খাতা কলম নিয়ে বসতে হবে। ভাইয়া আরেকটা কোশ্চেন। 100%। জি জি, বাস ভাই বলেন। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, আউটপুট মেথড, ইউনিট অফ আওয়ার, ওয়ার্কিং আওয়ার মেথড, এই ক্ষেত্রে কি মাসের কোনো যেমন এই যে স্ট্রেট লাইনের মধ্যে যেমন মে মাসের 1 তারিখে যদি আমি কাউন্ট করি সেক্ষেত্রে 8 মাসের হিসাব আমি নিব, 8 মাসের ডেপ্রিসিয়েশন। বাট হুম। অ্যাক্টিভিটি মেথডের মধ্যে কি, ওয়ার্কিং আওয়ার মেথডের মধ্যে কি ডেজটা কোনো ফ্যাক্ট করে না, কিনা? ওয়ার্কিং ওয়ার্কিং আওয়ারে তো আপনার ইউনিটের মধ্যে ইউনিট দেওয়াই থাকে। ওখানে ইউনিট অথবা ওয়ার্কিং হ্যাঁ, আওয়ার যেটা থাকে আপনার শুধু যদি ওইটাই। আপনার যদি 8 মাস থাকে, 8 মাসে কয়টা ইউনিট প্রস্তুত করছেন, কয় ঘন্টা কাজ হয়েছে, ওটা তো দেওয়াই থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেক্ষেত্রে আর মানে 8 মাসের না হিসাব আমি বের করবো না, না আমি না যেখানে যতটুকু হ্যাঁ, আমার ইউনিট বা ওয়ার্কিং আওয়ার দেওয়া থাকবে আমি জাস্ট ওইটুকুই আমি বের করবো। ওইটাই, কারণ এটা সময় দিয়ে বাঁধা না, এটা হচ্ছে ইউনিট এবং আওয়ার দিয়ে বাঁধা। জি জি জি। হচ্ছে না? আচ্ছা, ইউনিট আরেকটা এবং হচ্ছে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অর ডিক্লাইনিং, সরি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এই ক্ষেত্রে মানে যেটাই হোক একদম লাস্টের যেটা একদম লাস্ট ইট আছে, সেই ক্ষেত্রে আমার ওই যে ডেপ্রিসিয়েশন সেলভেজ ভ্যালু যেটা থাকবে ওইটাই, ওইটাই ওইটা মিলে আমাকে ওইটা মিলে ডেপ্রিসিয়েশনটা ধরতে হবে। বাদ দিতে হবে, এটা এটা শুধু দুইটার ক্ষেত্রে। শুধু ঠিক এই আছে, দুইটার ক্ষেত্রে। শুধু এই মানে দুইটার সেক্ষেত্রে ক্ষেত্রে। ওই যে ডিক্লাইনিং কস্ট মাইনাস ডিক্লাইনিং রেসিডুয়াল ভ্যালু এইটা বের করতে হবে না। হ্যাঁ, ডিক্লাইনিং এবং ডাবল ডিক্লাইনিং এই দুইটার ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ডিক্লাইনিং এর ক্ষেত্রে যেটাই করলাম যে ডিক্লাইনিং রেট, ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 100 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। হুম হুম হ্যাঁ কিন্তু ডাবল ডিক্লাইনিং এর ক্ষেত্রে আবার সেটা দেখা যাচ্ছে যে স্ট্রেট লাইন রেট 100 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসটা একটু কনফিউশনের মধ্যে পড়ছি যে এই যে ডিক্লাইনিং মেথডে আমাদের যদি সরাসরি রেট দেওয়া না থাকে, তখন আমরা 100%-কে ওই ধরেন মেশিনের ম্যাচুরিটি দিয়ে ভাগ দিই। ঠিক আছে, মেশিনের ইয়ে দিয়ে, তখন কখন আসবে? 20% আসবে, তাই না? এটা একটা স্ট্রেট লাইন মেথড। না না, মানে এটা হচ্ছে কি যে ডিক্লাইনিং মেথডের ক্ষেত্রে আমরা রেটটা যে এইটা বের করি, হুম, ডেপ্রিসিয়েশন রেট সমান সমান 100 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। হ্যাঁ
বাট ডাবল ডিক্লেয়ারিং এর ক্ষেত্রে যেটা এটা দেখলাম ডাবল ওখানে করবেন, লেখা হচ্ছে, এটা ডাবল হ্যাঁ এটা ডাবল ডাবল ডাবল, কিন্তু ওখানে লেখা আবার যে স্ট্রেট লাইন রেট ইকুয়াল টু 100 এইটাই। ডিভাইডেড বাই এই যে ইউজফুল লাইফ। এই যে আমরা যেটা বের করলাম না, এটাকে বলে জি। স্ট্রেট লাইন রেট। মানে একই জিনিস, একই কথা। একই জিনিস, স্ট্রেট লাইন রেট মানেই হচ্ছে ওই 100/5, মানে আচ্ছা ইউজফুল লাইফ। এটাকে আচ্ছা বলে আচ্ছা স্ট্রেট লাইন রেট, মানে জেনারেল যেটা, ঠিক আছে। আচ্ছা আর ডাবল করে দিতে হবে, জাস্ট জাস্ট স্ট্রেট লাইনের দিয়ে দ্বিগুণ করলেই ডাবল ডিক্লাইনিং বের হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আহ, পিছনের যে ক্লাসগুলো হয়েছে, যে ওয়ার্কশিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলার একটা সলভ, একটা একদিনের একটা সলভ ক্লাস নিয়েন, কারণ ওখানে করতে গেলে অনেক খুঁটিনাটি অনেক কিছু শোনেন কনফিউজ করে যেতে হয়। আমরে, আপনাদের কিন্তু আগামী সপ্তাহে একটা অ্যাকাউন্টিং পরীক্ষা আছে, হ্যাঁ। যে আচ্ছা পর্যন্ত হয়েছে এই পর্যন্ত পরীক্ষা হবে, অঙ্ক। সো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতেই হবে, না করলে কিন্তু 500 টাকা জরিমানা দিবেন আপনারা, ঠিক আছে। জি জি এটা ভাইয়া কিন্তু ভাইয়া মানে যে দিতে হবে। ভাইয়া সুমন ভাই, নাম্বার প্রবলেমটাতে আমি সলিউশন করতে গিয়ে বেশ কিছু মানে ডেফিসিয়েন্সি বা আমার সাথে মানে ম্যাচিং হচ্ছে না, কোনটা কিছু আপু? ওই যে প্রবলেম যেটা পেয়েছি আর কি অ্যাসাইনমেন্ট ওয়ার্কশিটে। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট জি জি, প্রবলেম 7টা। হ্যাঁ, প্রবলেম 7। জি জি। এই যে দেখি আমাদের যে শিটে শিটে। জি শীতের। আচ্ছা, প্রবলেম 7টা আমরা যাই। প্রবলেম 6 আছে তো, 7 কই? প্রবলেম 7টা ভাইয়া, আচ্ছা আমি বের করছি, পেজ নাম্বারটা শেয়ার করছি। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া 12 নাম্বার পেজে। 12 না? 12 নাম্বার পেজ? জি, এটা অন্য অঙ্ক না? ওয়ার্কশিটের কথা বলছি ও, ভাইয়া। ওয়ার্কশিটের অঙ্ক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসলাম। ওয়ার্কশিটে ভাইয়া এই যে আদার ডেটাতে টাকা 15,000 অফ দ্য নোটস পেয়েবল আর পেয়েবল নেক্সট ইয়ার, এই অ্যামাউন্টটা আমি দেখলাম যে এটা আমাদের নেক্সট ইয়ারের জন্য ওরা নোটস পেয়েবল হিসেবে কাউন্ট করেছে, কিন্তু এটা কিন্তু ভাইয়া মানে হিসাব নিকাশে আমি কোথাও এটার ইয়েটা পাচ্ছি না আর কি, মানে 15,000 টাকা নোটস কনসিডারেশনে পেবেল আর আসেনি। পেবেল নেক্সট ইয়ার, ঠিক জি আছে। জি। মানে এই যে নোটস পেবেল যেটা আছে 15,000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে পরের বছরের জন্য, এই বছরের জন্য না এটা, ঠিক আছে। সো পরের বছরের জন্য যদি হয়, এটা তো আসবে না কোথাও, বুঝছেন। আমরা তো করতেছি টোটাল হচ্ছে হিসাব করলাম। 50,000 টাকা দেওয়া হয়েছে এখানে, এটা কি বলে দিছে যে 50,000-এর মধ্যে 15,000 টাকা হবে 15,000 টাকা। পরের বছরের জন্য? এই এই যে, ও আচ্ছা, নোটস পেবেল একটা দেয়া আছে এখানে দেখেন, 50,000 টাকা, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের 15,000 টাকা বাদ দিতে হবে অগ্রিম হিসাবে, অ্যাডভান্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপেইড, বা আপনার এই যে অ্যাডভান্স, ঠিক আছে। এটা এটা আমাদেরকে হচ্ছে বাদ আমাদের দিতে হবে টোটাল কারেন্ট লাইবিলিটিজে আমি কারেন্টের থেকে, দেখলাম যে হ্যাঁ। এটা অন্তর্ভুক্তি হয়েছে, কিন্তু কারেন্ট লাইবিলিটিতে, আমরা জি জি কারেন্ট লাইবিলিটিজে আমি ওই যে আপনি যে আলাদাভাবে যেগুলো ইয়ে করেছেন ক্যালকুলেশন গুলো, ওখানে আমি দেখলাম যে নোটস পেয়েবল ডিউ কারেন্ট ইয়ারে 15,000 টাকা এসছে, অ্যাকাউন্টস পেয়েবল এসছে হচ্ছে আপনার ওইটুকু 15,000 থেকে মাইনাস করে আচ্ছা, 37,500। একটা মিনিট, আমি নোটস পেবেলটা দেখে নেই। নোটস পেবেল এটা এখানে 50,000, 50,000, ঠিক আছে। নোটস পেবেল এটা না, এটা। জি নোটস পেয়েবল এই 50,000, এটা তো ভাই ওয়ার্কশিটে, কিন্তু আপনি ওই হুম, যে আলাদাভাবে টেবুলার কলামে আবার লাইবিলিটি, টোটাল লাইবিলিটিস তারপর অ্যাসেট বের করেছেন না, ওখানকার ইয়েটা একটু ভাই একটু দেখেন। আপনি ব্যালেন্স শিটে আলাদা, না? জি জি ব্যালেন্স শিটে, জি জি আচ্ছা জি ব্যালেন্স আচ্ছা শিটে। আচ্ছা। কারেন্ট লাইবিলিটিতে থাকবে এটা। নোটস পেবেল 37,000, কারেন্ট, আচ্ছা, ওই 50,000 টাকাই দুই ভাগ করে দিছে, হ্যাঁ। মানে এটা হচ্ছে কারেন্ট নোটস পেবেল, আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে কারেন্ট নোটস পেবেল,
নোটস পেপার ডিউ কারেন্ট ইয়ারে, এটা হচ্ছে কারেন্ট নোটস পেপার, হ্যাঁ, এটা হচ্ছে পরের ইসের জন্য, মানে পরের বছরের জন্য। তো দুইটাই তো লাইবিলিটি, লাইবিলিটি তো আমাকে করতে হবে, তো 50,000 টাকা দুই ভাগ করে দিছে আর কি, ঠিক আছে, একসাথে না রেখে মাইনাস, দুই ভাগ করে দিছে। জি দুই ওই ভাগ করে দিছে, দুই এখানে ভাগ কিন্তু করেছে, ভেজে ইনক্লুড করেছে। হ্যাঁ, ইনপুট তো আসবে, দুইটা মিলে কত হয় তাহলে? 37, অ্যাকাউন্টস পেয়েবল, আর এটা হচ্ছে নোটস, নোটস পেয়েবল কত, 15,000। আর আরেকটা নোটস পেয়েবল যে নেক্সট ইয়ার, দেখেন এই যে, দেখছেন, লং টার্ম, এটা হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে হচ্ছে এটা আপনাকে নেক্সট ইয়ার বলছে, তো তাই এটা কারেন্ট লাইবিলিটিতে গেছে। কারেন্ট লাইবিলিটি মানে হচ্ছে 1 বছরের মধ্যে যেটা শোধ দিতে হবে। এই যে টোটাল নোটস পেয়েবল হলো 50,000, ওকে। তো জি 50,000 মধ্যে একটা হচ্ছে কারেন্ট পোর্শন, মানে আগামী বছরই দিতে হবে এটা, কারেন্ট ইয়ার একটা, ওকে। আর আরেকটা হচ্ছে নেক্সট ইয়ার। তো কারেন্ট ইয়ারে যেটা, যে সেটা হচ্ছে কত, 15,000 টাকা। আর নেক্সট ইয়ার হচ্ছে কি, এটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি, যেহেতু 1 বছর পরে দিতে হবে, তো এটা হচ্ছে 35,000, দুই ভাগে ভাগ করে দিছে এটা। এই দুইটা যোগ করলে 50 হবে, দেখেন, 35 আর হলো ইয়ে, মানে আলাদা করে দিয়ে দিছে এটা। আচ্ছা ভাইয়া, এখানে নেক্সট ইয়ারে যেটা 35,000, কিন্তু কোশ্চেনে তো লেখা যায় টাকা 15,000 অফ দ্য নোটস পেয়েবল আর টেক পেয়েবল নেক্সট ইয়ারে হওয়ার কথা। নেক্সট ইয়ার তো 15,000, 35,000 তো কারেন্ট ইয়ার না? কারেন্টে 35,000 থাকার কথা না? কারেন্টে 35,000 হবে, এটা কারেন্টে, কারেন্টে 35 হবে, হ্যাঁ, তো এখানে তো দেওয়া যে নেক্সট ইয়ারে 35,000। কারেন্টে 35 হবে, হ্যাঁ, কারেন্টে 35 হবে, 15 হবে নেক্সট ইয়ারে। এটা একটু এখানে সলিউশনটা একটু ভুল আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই এই, ম্যাথে আরেকটা আমার একটু কনফিউশন আছে ভাইয়া, সেটা হচ্ছে আচ্ছা, এটা এটা কি করে নেই, এটা কি করে নেই আপু, শোনেন, এটা কারেন্ট ইয়ারে হবে, হ্যাঁ। এই জি জি, নেক্সট হ্যাঁ ইয়ারটা হ্যাঁ, এখানে হবে 15, ওকে, এখানে 15 জি হবে আর এখানে হবে 35, 35, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তাহলে এটা ভাই হিসাবটা মিললে, আর নয় কেমন যেন ঠিক একটু আছে, আপনি ফাঁকতে মনে এখানে হচ্ছে। দিলেও এখানে, মানে অল্টার হয়ে গেলেও আপনার ব্যালেন্স শিট মিলবে, ঠিক আছে। হ্যাঁ, ইয়ে ভাই বলেন, সেক্ষেত্রে কি আপনার কি? ভাই একটু কারেকশন করে কি আমাদেরকে নতুন ইয়েতে শীটটা প্রোভাইড করলে আমাদের জন্য মানে নেক্সটে চর্চা করতে একটু সুবিধা হবে এখানে আর একটু, কি। এখানে একটু ইয়ে করে নেন, হ্যাঁ, এখানে এখানে একটু দেখে নেন, কারণ এটা আবার কারেকশন, আমরা এখানে একবার এখানে কারেকশন করে নেন, হ্যাঁ, এই জায়গাতে একটু প্রবলেম আছে, এটা তাহলে সমস্যা এটার নেই। কনসিকুয়েন্স তো ভাই আমাদের ওয়ার্কশিটে গিয়েও পড়বে না? না না, ওয়ার্কশিটে গিয়ে পড়বে কেন, এটা ওয়ার্কশিট তো 50,000ই আসবে, ও আচ্ছা আচ্ছা। টোটাল টোটাল নোটসের উপরে আপনার 50,000ই তো পেমেন্ট দিতে হবে, তাই না? ঠিক আছে, টোটাল আপনার লাইবিলিটি তো 50,000ই, খালি লাইবিলিটি 50,000 মধ্যে একটা কারেন্ট ইয়ারে আর একটা হচ্ছে পরের বছরে, ওইটাই। হ্যাঁ, ইয়ে ভাই বলেন, আপনার কোন জায়গা দিয়ে দেখতে হবে? আচ্ছা, মানে ক্লোজিং এন্ট্রির মধ্যে যেটা দেখতেছি, আহ, আহ, এর আগের যে ব্যাটটা, এটা কত পেজ? সেখানে ক্লোজিং এন্ট্রিতে শুধু ইনকাম সামারি, সার্ভিস রেভিনিউ আর হচ্ছে এক্সপেন্স গুলো দেখানো হয়েছে, বাট এই ম্যাথে ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং এবং ক্যাপিটাল এটাও দেখানো হয়েছে, কিন্তু আগেরটার মধ্যে তো ড্রয়িং, ক্যাপিটাল এটা দেখানো হয় নাই। না, ক্যাপিটাল, ক্যাপিটাল কিন্তু ক্লোজ হবে না, হ্যাঁ, ক্যাপিটাল কিন্তু কিন্তু এই ক্লোজ হবে ম্যাথটাতে না। তো ক্যাপিটাল ক্লোজ করা হয়েছে। আমার আমার এখানে ক্লোজ হবে হচ্ছে আপনার ইনকাম, আর্নিং, আর হচ্ছে আমার ড্রয়িং, ঠিক আছে, ক্যাপিটালটা ক্লোজ ক্লোজ হবে না, কিন্তু এই যে এখানে তো ক্যাপিটাল ঠিক আছে। ক্লোজ করছে। ক্যাপিটাল ক্লোজ করার কোনো কি আছে আমাদের এখানে কিন্তু এর আগে ইনস্ট্রাকশন যে ছিল? ম্যাথটা করছেন সেখানে ক্যাপিটাল ড্রয়িং দুইটার একটাও ক্লোজ হয় নাই। না, ওইখানে ওইখানে ক্যাপিটাল ক্লোজ হবে না, শুধু অস্থায়ী হিসাব যেগুলো সেগুলো ক্লোজ হবে। মানে ঠিক এটার বুঝছো? আগের যে ব্যাটটা ওইখানে শুধু ওইটা ওইটা রেভিনিউ হ্যাঁ, আর এক্সপেন্সটা ক্লোজ করা হয়েছে, ওখানে ওইটাই। ড্রয়িংও ক্লোজ করা হয় নাই। না, ড্রয়িং ক্লোজ হবে, হ্যাঁ, ড্রয়িং ক্লোজ হবে কিন্তু ক্যাপিটাল ক্লোজ হবে না, ঠিক আছে। তাহলে এখানে ড্রয়িংও ক্লোজ হবে না। হ্যাঁ, তাহলে কি ড্রয়িং কি ক্লোজ হবে, মানে ক্লোজিং এন্ট্রিতে কি কি যাবে? রেভিনিউ, এক্সপেন্স এবং আর অনলি হচ্ছে ড্রয়িং, ড্রয়িং, এই তিনটাই। ড্রয়িং, এই তিনটেই, এই তিনটেই যাবে।
আচ্ছা, আগের যে ম্যাথটা সুমন এটাতে ভাই, ইনকাম স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে এখানে সার্ভিস রেভিনিউ দেওয়া হয়েছে 6,300, আর আনআর্নড রেভিনিউ দেওয়া হয়েছিল 380। যদি এখানে সরাসরি আনআর্নড রেভিনিউ সার্ভিস রেভিনিউ আছে, তাহলে সার্ভিস রেভিনিউ কত নাম্বার 6,600। এটা, কত নাম্বার? এই যে এটা 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 প্রথম ওয়ার্কশিটটা, প্রথম ব্যালেন্স এটা ওয়ার্কশিট। জি জি এই যে এটা না, জি। এটা আমরা সলভ করছিলাম। মানে এখানে হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টটা তৈরি করার ক্ষেত্রে আনআর্নড রেভিনিউ নাই, সরাসরি সার্ভিস রেভিনিউ আছে। তাহলে এখানে সার্ভিস রেভিনিউ 6,680 না আনান রেভিনিউ তো আসবে না, কারণ আনান রেভিনিউ আসবে না কেন? আমরা যে সব করব কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে, ঠিক আছে? জি জি, কিন্তু এখানে তো হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট আনআর্নড রেভিনিউ দিয়ে করা হয়েছে। কোথায় এটা আনান রেভিনিউ দিয়ে করা হয়েছে? এস ওয়াই জেড এটা? ইনকাম স্টেটমেন্ট জি। না না, এটা তো সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ না। একটু 6,680। ইনকাম স্টেটমেন্টে যান। হ্যাঁ, ছয় এই যে হাজার ইনকাম, তিনশো হ্যাঁ এই যে 6,300 এটা ট্রায়াল ব্যালেন্স। এখান থেকে আমরা তো বাদ দিচ্ছি আনান রেভিনিউটা, এই যে না, আনান বাদ দেয়নি তো, যোগ করছি। আনান রেভিনিউ বাদ যাবে, বাদ। মানে সরাসরি সার্ভিস রেভিনিউ হবে সরাসরি 6,680। না, এই আনান রেভিনিউ বাদ যাবে এখান থেকে, ঠিক আছে? বাদ দিলে কত হবে এটা? 6,680, সরি। আনআর্নড আনআর্নড রেভিনিউ ছিল এটা নাকি? আনআর্নড রেভিনিউ, এটার ইয়েটা কি ছিল? এখানে তো আমরা অ্যাডজাস্টেড করেই দিছি, অ্যাডজাস্টেড তবে করে তো ওখানে 6,680 কমপ্লিট হচ্ছে। তুই একটা বললো যে কল মিনিট, যায় না, একটা মিনিট। সার্ভিস রেভিনিউ আছে 6,300, তো ওইটা দিয়ে তো দিতে কইলো। আনআর্নড রেভিনিউ আমার তো 150 টাকা। এখানে এখানে অঙ্কটা দেখতে হবে আগে, হ্যাঁ? দেখেন, আনআর্নড রেভিনিউ অ্যামাউন্টিং টু 170 টাকা মার্চের এত তারিখে। সো আনআর্নড রেভিনিউ ছিল কত এখানে? 6,300, 5,500, 550। 550, তাই না? হ্যাঁ, তো বছর শেষে আনার রেভিনিউ আছে 170, তাহলে নেট কত থাকে? 380। 380, তাই 380 না? তো আমার রেভিনিউ হয়ে গেছে, এখন তো আর এটা তিনশো আনার্নড না। 380 হচ্ছে আমার রেভিনিউ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আনার তাহলে হচ্ছে রেভিনিউ হয়ে 170, গেলে, তাহলে এটা যোগ হবে, এটা যোগ হবে, হ্যাঁ তাহলে যোগ সার্ভিস হবে, রেভিনিউর সাথে 6,300 সাথে 380 যোগ যোগ হয়ে যাবে হবে। না? ইয়েস, এটা যোগ। হ্যাঁ, তাহলে ঠিক আমি আছে তো? যখন ইনকাম স্টেটমেন্টটা করব, তখন কি আমি সরাসরি সার্ভিস রেভিনিউ 6,680 না হওয়ার কথা না না? না কারণ না না, এটা যোগ দিতে হবে। আমি ওটা তো তো হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে এটা করতেছি না। তো সেক্ষেত্রে তো আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে তো আমার সার্ভিস রেভিনিউ 6,680, সেখানে তো আর আনআর্নড রেভিনিউ বলতে কিছু নাই। ওটা আমরা জাস্ট ট্রায়াল ব্যালেন্স দিয়ে করতেছি হচ্ছে আমাদের ওয়ার্কশিটের ইয়েটা, কিন্তু যখন আমি আলাদা করে ইনকাম স্টেটমেন্ট করব, তখন আমাকে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখায় করতে হবে, হ্যাঁ? ডাইরেক্ট করা যাবে না, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট দেখা করতে হয় না? অ্যাডজাস্ট এই যে এই মূল জিনিসটা নিয়ে তারপরে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট ইয়ে লেখা যাবে না, সার্ভিস রেভিনিউ। আমাকে যোগ বিয়োগ গুলো ওগুলো ইয়ে করতে হবে। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব তখন আরো ভালো মতো আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? হুম। সরাসরি লেখা যাবে না, ডাইরেক্ট আনঅন রেভিনিউ। সুমন ভাই, ওয়াসি বলছিলাম। হ্যাঁ দাদা বলেন। একটা প্রশ্ন আছে, আপনার অ্যাসাইনমেন্ট ছিল অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যে অ্যাসাইনমেন্ট ছিল 30টার, সেখানে 7 নম্বরে আমার একটা ইয়ে আছে, আমি এমনি আপনাকে বলি, যেতে হবে না ওখানে। ফিশ আর্নড অফ 15,000 টাকা হ্যাভ বিন আর্নড বাট নট রেকর্ডেড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। আচ্ছা, হিসাবের খাতা এটা থেকে বলতে বাদ আমি পড়ছে, যেটা হিসাবের খাতা থেকে বাদ পড়ছে, হিসাবের খাতা থেকে বাদ পড়ছে হিসাবের ওইটা। হ্যাঁ, কিন্তু ফিশ মানে ওটা মানে আনআর্নড রেভিনিউ ছিল, যেটা আর্নড হয়ে গেছে, তাই না? না না, রেকর্ডেড হয় না, এটা রেকর্ডেড হয় নাই মানে হচ্ছে বাদ গেছে এটা, বুঝছেন? বাদ গেছে, এখন আপনাকে নতুন করে ওটা জার্নালে বসাইতে হবে, তাহলে এটা জার্নাল কি বুঝছেন? হবে, অ্যাডজাস্ট জার্নাল কি হবে? তাহলে আমরা বলি আনঅন এটা রেভিনিউ জার্নাল কি হবে, বলেন। কি ছিল ইয়ার আইটেমটা, কি ছিল? ফিশ আর্নড অফ টাকা 15,000 হ্যাভ বিন আর্নড
fish but not earned recorded at the in fish earned of হুম taka 15,000 হুম have been earned হুম but not recorded at the end of year. হ্যাঁ, তাহলে এখন লেখেন যে আপনার ক্যাশ ক্যাশ পাইলেন, ক্যাশ ডেবিট, আর হচ্ছে কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লিখে ফেলেন এইভাবে, মানে বাদ গেছে, উম, বাদ দিয়ে আমরা লিখে ফেলবো এটা। কিন্তু আপনি যে সলিউশন দিয়েছেন, সলিউশনে অন্য কিছু দিয়েছেন। কি সলিউশনে আছে? যেটা সলিউশন করে দিয়েছেন আনআর্নড রেভিনিউ সেখানে আছে, আছে আপনার আনআর্নড রেভিনিউ না ডেবিট না, আছে। এটা আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল দিচ্ছেন, ইয়ে দেখাইছেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, তাহলে এটা মনে হয় বকেয়া লেখা ছিল, অন এক্রুয়াল এরকম লেখা ছিল, আর্নড আর্নড বাট নট রিসিভড এরকম ছিল মনে হয় না? না না, এরকম নাই, আমি তো টোটালটা আমি জার্নাল দেখেই পড়তেছি। আপনার যেটা আইটেমটা যেটা দিয়েছিলেন, ফিশ আর্নড হুম অফ টাকা 15,000 হ্যাভ বিন আর্নড বাট হুম নট রেকর্ডেড এট দ্য এন্ড অফ দ্য হুম পিরিয়ড। আচ্ছা, এটা এটা তো তাহলে ফিশ, ক্যাশে, ক্যাশে পাইছে কিনা এটা কিছু বলা নাই, ঠিক আছে? তো না না, ক্যাশেও এখানে যদি, বলা নাই, কিন্তু আমি যেটা বুঝেছি ফিশ আর্নড এটা বকেয়া আয় হয়েছে, বকেয়া আয়। তাহলে এটা হ্যাভ বিন আর্নড, পরে আবার বলা হচ্ছে যে এটা আর্নডও হয়ে গেছে। তাহলে আমার এটা আমি যেটা বুঝছি যে এটা তাহলে আমার আর্নড রেভিনিউ ডেবিট হবে আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তো কিন্তু আপনি যেটা সলিউশন আপনাকে ইয়ে দিয়েছেন দিতে সেটা হবে, হচ্ছে শোনেন, এটা আপনি যেটাই দেন আপনাকে ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ। ব্যাখ্যা দিয়ে দিতে হবে যে আমি যদি ক্যাশে পাই তাহলে আমি মানে আমাকে বলতে হবে যে যে ধরে নিলাম এটা ক্যাশে পাওয়া গেছে। আর যদি আপনি হুম, আনআর্নড রেভিনিউ দিয়ে করেন তাহলে তখন আপনাকে বলতে হবে যে এটা বকেয়া আছে, এটা ধরে নিয়ে করা হলো। ঠিক আছে? আপনার ওই যে ব্যাখ্যাটা অনুযায়ী কিন্তু এটা মানে জার্নালটাকে সাপোর্ট দিতে হবে। ঠিক আচ্ছা, আছে? হ্যাভ বিন আর্নড বলতে কি বোঝাচ্ছেন? হ্যাভ হ্যাপি বিন ডান আর্নড মানে হচ্ছে আয় অর্জিত হয়েছে। আয় ঠিক অর্জিত আছে? হয়েছে, ফিশ আর্নড হ্যাভ আচ্ছা বিন আর্নড। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে অন্য একটা জার্নাল থেকে, আগে মনে হয় একটা জার্নাল ছিল, হ্যাঁ, এটার লিঙ্কিং জার্নাল ছিল হ্যাঁ, যেখানে বলা ছিল যে আনআর্নড রেভিনিউ হয়তো ছিল, হ্যাঁ। তারপরে মনে হয় লেখা আছে যে ফিশ আর্নড, ফিশ আনআর্নড হয়তো একটা জার্নাল আগে আছে। না আগে তারপরে এরকম কিছু নেই, আগে এরকম জার্নাল আগে নেই। থাকে, এরকম লিঙ্কিং জার্নাল থাকে, পরে লেখা থাকে আর্নড। তার মানে হচ্ছে আর্ন আর্ন ফিশ আর্ন মানে হচ্ছে যে আপনি আগে থেকে ক্যাশ পাইছেন, ঠিক আছে? কিন্তু এখানে লেখা আছে আনআর্নড রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট আনআর্নড রেভিনিউ ডেবিট, হ্যাঁ। তো যখন আপনার আর্ন হয়ে যাবে, ফিশ আর্ন হয়ে যাবে, আপ- তখন আপনি আনআর্নটাকে ডেবিট করে এটাকে ইয়ে করতে হবে, অমিট করতে হবে। তখন আনআর্নড রেভিনিউ ডেবিট আর ফিশ রেভিনিউ হিসাব ক্রেডিট এইভাবে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা সেটা আমি করেছিলাম, কিন্তু আমি যখন আপনার সমাধানটা দেখলাম, সমাধানে দেখলাম যে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আপনি ডেবিট করছেন আর সার্ভিস রেভিনিউ না, অ্যাকাউন্টস ক্রেডিট রিসিভেবল হবে না, এখানে ই হবে আনআর্নড রেভিনিউ ই হবে, হ্যাঁ, আর্নড হবে। আপনার কাছে আনআর্নড এটা হবে। নাই ভাইয়া? এটা এটা নাই, এই কি? এটা নাই এই মুহূর্তে, হ্যাঁ, যে শীট তো যেটা আছে আমার আমাদের কাছে, আছে আছে, অবশ্যই আছে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট একটু দেখেন না প্লিজ, 7 নম্বরটা, অ্যাড্রেসে যে অ্যাসাইনমেন্টটা আমাদের 30টা দিয়েছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তো, মানে ছড়ানো ছিটানো ভাবে দেওয়া হয়েছে তো, এটা এইটাই এটা মনে এটা করার এটা কিছু, এটা হ্যাঁ। এটা এটা সাত এটা কত নম্বরটা, নাম্বার? এটা সাত সাত, সাত নম্বরটা, না? সাত সাত নম্বর, নাম্বারটা সাত দেখে নম্বর ফিস প্লিজ। আর্নড এত টাকা, তাই না? তো জি জি, এটা এই যে দেখেন এখানে লেখা আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ 800 টাকা, ঠিক আছে? এই যে এখানে আনআর্নড রেভিনিউ কিন্তু একটা আ- আছে অলরেডি। ওটা ওকে, 8,000 টাকা কিন্তু, 8,000 টাকা না, ওটা 8,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকার মধ্যে থেকে আর্ন হয়েছে 1500, বিগিনিং পাঁচ 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 আবার হাজার পাঁচ টাকা হাজার অলরেডি আয় হয়ে গেছে। 500 টাকায় হয়ে গেছে। আমি তো, আচ্ছা, এটা তো আমি 5,000 আহ, অ্যাড্রেস জার্নাল করব। আচ্ছা, এটা না, এটা না, তাহলে এটা না, এটা তাহলে না, এটা এটা ধরেন না। ফিশ আর্নড এত টাকা হ্যাড বিন আর্ন বাট নট রেকর্ডেড, এটাই হবে। এটা হবে আনআর্নড রেভিনিউ ডেবিট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট ফিশ হবে, ফিশ সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, সার্ভিস আমি রেভিনিউ এটাই ক্রেডিট হবে, করেছিলাম, কিন্তু এটাই হবে, কিন্তু এটাই আপনার হবে। সমাধানটা দেখে আমি, সমাধান দেখে আমি একটু কনফিউজড হয়ে গেছি। 1 2 3 4 5 6 7, এটা আনআর্নড হবে, হ্যাঁ, এই, আনআর্নড হবে এটা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আনআর্নড হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এই যে জার্নাল যে এই ইয়ে, ইসের অ্যাডজাস্টিং জার্নালের শিটের মধ্যে যে জার্নালগুলো আছে না, আপনার এটা দেখবেন, হ্যাঁ।
অ্যাডজাস্টিং জার্নালের শীটের মধ্যে এই যে যে কটা আছে না, এই কটা দেখবেন, হ্যাঁ, এই যে কটা, এগুলো তো করে ফেলেছি ভাইয়া, এগুলো 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 করলেই বাদে না, হবে, এগুলা করলেই হবে, এগুলো বাদ, এই 30টা করলেই হবে, এগুলো ঠিক বাদে আছে। না, এগুলো বাদে না ভাইয়া, ইনশাল্লাহ এই সমস্যা 30টা, হবে না। আর এই যে এখানে আছে আরো 10টা, এই 40টার মধ্যে আসবে পরীক্ষায়, ঠিক আচ্ছা, আছে, এগুলা করলে হবে। আল্লাহ ভরসা। তাহলে আমাদের তো আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করাতে চাইছিলাম, তো ডেপ্রিসিয়েশন আপনার একটু বাসায় আরো প্র্যাকটিস করতে হবে কিন্তু আপনাদের, হ্যাঁ, অনেকেই প্র্যাকটিস করেন নাই। ভাইয়া এই এই ডেপ্রিসিয়েশন পর্যন্ত একটা পরীক্ষা নেন আগামী হ্যাঁ সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সুমন আমি ভাই, আমার পরীক্ষা মনে নিব। হয় চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নিলে আমাদের প্রিপারেশন নিতে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ না, আপনাদের পরীক্ষায় লিখে নেন কি কি থাকবে, যে পর্যন্ত আমি পড়াইছি, হ্যাঁ, লেখেন। এটা হচ্ছে আপনার জার্নাল থাকবে, টেবুলার থাকবে, জান ওয়ার্কশিট থাকবে, জান জার্নাল, জার্নাল, টেবুলার, লেজার, ওয়ার্কশিট। ট্রায়াল, হ্যাঁ, জার্নাল, জার্নাল ট্রায়াল থেকে ব্যালেন্স। একেবারে, জার্নাল থেকে আপনার ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত। সেটাই, জার্নাল, তাহলে লেজার, জার্নাল ট্রায়াল থেকে ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স টাবুলার পর্যন্তই নেন অ্যানালাইসিস। সুমন ভাই। জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত একটা, তারপরে দেখেন আপনার ডেপ্রিসিয়েশন আচ্ছা, থাকবে, তারপরে আপনার ওয়ার্কশিট থাকবে, ডেপ্রিসিয়েশন, টেবুলার থাকবে, এই তো, এই তো, এই 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 তো। কটা, হ্যাঁ, এই কটা থাকবে, হ্যাঁ। আচ্ছা, জার্নাল থেকে গিয়েছে লেজার, তারপর হচ্ছে আপনার ওই যে এই ওয়ার্কশিটে যেগুলো থাকবে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা থাকবে, ঠিক আছে, এগুলা থাকবে, যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত পরীক্ষা। আর আজকে আমি একটু ইয়েটা পড়াই দিই, মানে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো পুরোটা পড়া সুমন যাবে ভাই, না। 1 মিনিট, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভাইজান কি অবস্থা? আচ্ছা, ভালো। সুমন ভাই, আমি তো ওই যে প্রথম দিকের কিছু ক্লাস সরাসরি করতে পারি না, আমি যাই হোক আপনাদের রেকর্ডিং গুলো একটু দেখার চেষ্টা করছি আর কি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্পেশালি আপনার জার্নাল বা টেবুলার। তো দেখা যাক, আমি ট্রাই করবো পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য, অসুবিধা নাই। তারপরে যদি কোথাও না বুঝি আপনাকে একটু নোট দিব না, হ্যাঁ। না অবশ্যই অবশ্যই brother, যে কোনো সময় বলেন। ওকে, আর আপনি রেকর্ড গুলো দেখলে ডেফিনেটলি আপনি পারবেন, ওকে, ওকে, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। রেকর্ড দেখে নেন, জি। আচ্ছা, আমি আমি আজকে আপনাদেরকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা একটু দেখাই দিই, হ্যাঁ। আমাদের পরীক্ষা থাকবে আবার কিন্তু পড়াবেন? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমি অঙ্কটা ধরবো না, জাস্ট আমি একটু নিয়মটা একটু দেখাই দিই, হ্যাঁ, আবার নিয়মটা পড়াবেন? দেখাই দিই, বুঝি নাই। বলছি, আরো পড়াবেন আজকে? আজকে তো পড়াইতে পারলাম না, আজকে তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতেই সময় চলে গেল। ভাই, তাহলে আমার আপনাই এখান আপনার করেন। থেকে স্টুডেন্টরা যেটা আমরা ভালো সঠিকটা বুঝছে। নিতে পারি এটা তো লাভ। না সুমন না, ভাই, অবশ্যই সুমন আপনার, ভাই, হ্যাঁ, আ- আপনার স্টুডেন্টরা বুঝে বিদায় আপনাকে, আপনার কাছে বুঝতে পেরেছে বিদায় এত প্রশ্ন তৈরি হয়েছে তাদের মনে। আরে যদি আপনারা না যদি বুঝতো আরো, তাহলে পারতো না। আচ্ছা, আপনারা সবসময় জয়েন করেন 30 জনের উপরে, আজকে তো কম কেন বলেন তো? অ্যাকাউন্টিং তো অনেকেই মানে ইয়ে করছে, রেজিস্ট্রেশন করছে, কিন্তু এত কম সংখ্যক, কয়জন দেখি? 15 জন মাত্র। ঠিক আছে। মনে হয় তে- গতবারে অনেকে পাশ করে ফেলছে। ভাই আমাদের যেগুলো যে ইয়ের বড় কোশ্চেন গুলো যেগুলো থাকবে হুম, সেগুলো কি এই ম্যাথের সাথে লাগোয়া ভাবে থাকবে নাকি ওগুলো ইন্ডিভিজুয়াল? ওইটা 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 ইসে থাকবে, আপনারা কোশ্চেন দেখেন নাই এর আগে? আসলে ভাই কোশ্চেন তো, আমার না, ওইভাবে দেখা হয়নি, মনে হয় আমি খেয়াল করিনি বলেন কি, বিষয়টা। কোশ্চেন নিয়ে আমরা সুমন তো ভাই দেখি নাই। প্রথম প্রথম ক্লাসে তো কোশ্চেন দেখাইছি আপনাদের, ও হ্যাঁ, থিওরি ক্লাসে। থিওরি ক্লাসে না আমি কোশ্চেন দেখাইলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে বেসিক অ্যাকাউন্টিং কোশ্চেন, দেখেন এই যে, দেখতে দেখতে পাচ্ছেন, জি জি। দেখেন প্রথম সেগমেন্টে আপনার ওই যে পার্ট এ তে 4টা থাকবে, 4টার মধ্যে 2টা দিতে হবে, 2টায় থাকবে 40 নাম্বার, তো 40-এর মধ্যে 20 থাকবে থিওরি, সরি 10 থাকবে থিওরি, 2টা দিতে হবে, তো তো এই যে একটার সাথে একটার সাথে একটা, একটা অঙ্কের সাথে একটা থিওরি লেজ লাগানো থাকবে, দেখেন এই যে ডেপ্রিসিয়েশন ইজ এ মেথড অফ কস্ট এলোকেশন, এই থিওরি গুলো সব কিন্তু আপনাদের ওই থিওরি, যে আমি যে 38 পেজ যেটা দিছি, ওইটা পড়লে থিওরিতে আপনি 40 নাম্বার বুক করতে পারবেন। থিওরিতে কত থাকে? 40% নাম্বার কিন্তু থিওরিতে থাকে। এইখানে থাকবে 20 নাম্বার, দেখেন এখানে 20, তারপরে এই যে পার্ট
বিতে পার্ট সিতে থাকবে, পার্ট সিতে থাকবে 10, 20 আর 10 30, সরি এখানে হলো 10, 10 আর এখানে 10, 20, 20 আর এখানে হলো 20, 40 নাম্বার হচ্ছে থিওরি অ্যান্সার করতে হবে আপনাদের। আর থিওরির জন্য আমি তো একটা শীট দিয়ে দিছি না আপনাদের, বাংলা বাংলা যারা ভাষণ দিবেন বাংলা দিছি, ইংলিশে যারা ভাষণ দিবেন ইংলিশ দিয়ে দিছি কিন্তু। আচ্ছা, এই যে থিওরি শীটটা দেখেন, আমি ওটা কি আবার দেখাই। লিঙ্কে পাওয়া যাবে তো না ভাই? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কে আছে, লিঙ্কে আছে। এই যে থিওরি শীটটা দেখেন, মাত্র 38-39 পেজ। হ্যাঁ, এগুলা পড়লে সমস্যা আপনি, নিশ্চয় পড়তে হবে, পড়তে হবে। আপনার অঙ্ক অঙ্ক করতেছেন না, অঙ্ক করলে এই থিওরি গুলো একেবারে ইজি লাগবে আপনাদের কাছে। এই যে থিওরি তাহলে গুলো, ভাইয়া অঙ্কটা শেষ করে তারপর থিওরিটার দিকে ফোকাস করতে হবে। হ্যাঁ থিওরিটা শেষের দিকে পড়বেন, কারণ আপনি এখন পড়লেও থিওরি শেষের দিকে আপনার পড়তেই হবে। ঠিক আছে, সুমন ভাই, ওই যে বলছিলেন যে জার্নাল হবে, ট্রায়াল ব্যালেন্স হবে, টেবুলার অ্যানালাইসিস হবে না? এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, এই পর্যন্ত আমি কি কি শেষ করছি মনে আছে? এই আমি পর্যন্ত বলে দিই, জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, লেজার, আমি জার্নাল, ওয়ার্কশিট। আচ্ছা জার্নাল, হ্যাঁ দেখেন, জার্নাল, লেজার, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স, তারপরে কি আছে যে ইনকাম স্টেটমেন্ট, তাই না? ইনকাম স্টেটমেন্ট আছে না? ওয়ার্কশিট ইনকাম স্টেটমেন্ট, টু ইনকাম স্টেটমেন্ট। তারপরে টেবুলার, তারপরে কি আছে টেবুলারের পরে ওয়ার্কশিট, ওয়ার্কশিট, এই তো আর হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, এই যে এক্সামের সিলেবাসের এটা। জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল আছে, দেখেন অ্যাডজাস্টিং জার্নাল দেওয়া হয় নাই। ঠিক আছে, ভালো মতো দেখে নেন। এই যে করা কিন্তু আপনাদের ইয়ে থাকবে পরীক্ষার সিলেবাস। ভাই একটু কমাই দিলে হয় না? সময় পড়ার সময় তো পাই না। ভাই সময় অ্যাডজাস্টিং পাবেন না, জার্নাল ওয়ার্কশিট করলেই তো অ্যাডজাস্টিং জার্নাল অটো হয়ে যেতেছে। ওয়ার্কশিট অ্যাডজাস্টিং জার্নাল কি আলাদা কোনো কিছু আছে? হ্যাঁ আলাদা তো আছে অবশ্যই। আলাদা করে যদি অ্যাডজাস্টিং জার্নাল আসে পরীক্ষায়, ও তাহলে জার্নাল না দিয়ে অ্যাডজাস্টিং জার্নাল দিয়ে দিল। সেটাই। সো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন দরকার হয়, বা মোবাইলে ছবি তুলে নেন, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। একটু রাখেন ভাইয়া দেখি। দেখেন, শোনেন পরীক্ষার সিস্টেমটা আমি বলি। আপনারা, আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দিব, এই যে এই একটা কভার পেজ করে দিব, ঠিক আছে? ওই কভার পেজটা এই গ্রুপে আমি অ্যাটাচ করে দিব। তো আপনারা যেটা করবেন, জি, এই খাতা কি মানে ওই যে ইয়ে কিনবেন, কাগজ কিনবেন, কাগজ কিনে ওইটা স্টেপলার করবেন, মার্জিন টার্জিন আগে থেকে করে রাখবেন। তারপরে পরীক্ষা দিবেন, খাতাটা, খাতায় আপনি ভিডিও অন করে খাতার ইসে রাখতে হবে কিন্তু, হ্যাঁ ভিডিও অন করে আপনার ক্যামেরাটা খাতার দিকে রাখতে হবে, ঠিক আছে? তারপরে যখন পরীক্ষা শেষ হবে 5 মিনিট আগে আমি ওয়ার্নিং দিব যে পরীক্ষা এ পর্যন্তই। পরীক্ষা শেষ করার পরে উইদিন 5 মিনিটসের মধ্যে আপনি এই ছবি তুলবেন সবগুলো শিটের পেজের ছবি তুলে এটাকে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবেন, বুঝছেন? বাহ বাহ, ন্যারেটিভ তার মানে কোশ্চেন লাইভ গুলো পরীক্ষা থাকবে একেবারে। ম্যাথের সাথে? হ্যাঁ হ্যাঁ থাকবে। না আমরা খালি অঙ্ক নিব শুধু, আচ্ছা, শুধু ম্যাথ, ঠিক আছে শুধু তাহলে, ম্যাথ ঠিক আছে। নিব। সিস্টেমটা কি বুঝছেন? ছবি তুলে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করতে হবে, করে তারপরে পাঠিয়ে ওই দিবেন। তো আমরা যেভাবে ওই যে প্রবলেম সলভ করে ছবি তুলে দিচ্ছি না, ওইভাবে দিলে তো হয়। হ্যাঁ হ্যাঁ ওইভাবেই। কিন্তু পরীক্ষা হবে লাইভ, পরীক্ষা লাইভ, লাইভ পরীক্ষা হবে, ভিডিও অন মানে করে ভাইয়া আপনাকে। দেখবে কে নকল করছে কিনা। হ্যাঁ এটা ইয়ে আপনার ভিডিও অন রেখে আপনি ওই খাতার উপরে রাখবেন।
ঠিক আছে? আর যারা অ্যাকাউন্টিং করেন সবারই পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। এই এক সপ্তাহের মধ্যে আপনারা প্রিপারেশন নেন। আমরা পরীক্ষাটা আগামী শুক্রবারে বা শনিবারে থেকে নিয়ে নেব। শনিবারে নিলে ভালো হবে না? জি ভাইয়া, কারণ ছুটি থাকে, একদিন একটু ট্রাই করা যায়। হ্যাঁ, শনিবারেই হোক, শনিবারে ভালো হবে। শনিবারে আপনারা এক্সামটা দেন। সবচেয়ে ভালো ইলেকশনের ছুটিতে নেন সুমন ভাই। ইলেকশনের ছুটিতে? হ্যাঁ হ্যাঁ ইলেকশনের ছুটিতে দিতে চান? হ্যাঁ হ্যাঁ 4 দিন হ্যাঁ, বন্ধ আছে ওটা তো, ভালো হবে। আমরা তাহলে একটু ঠিক আছে, প্র্যাকটিস করতে ইলেকশনের পারবো। ছুটিতে ওই যে 4 দিনের যে প্রথম দিন দেন নাকি 11 তারিখে? না না না, দ্বিতীয় বা তৃতীয় দিন দেন, আমরা একটু প্র্যাকটিস করি 2-3 দিন, তাহলে আমাদের আরে জন্য সুবিধা হবে। ভোট দিতে যাবেন না? ভোট তো ভাই কতক্ষণে, যার যার এলাকার ভোট। ভাই ভোট যদি না দেন পরে করবেন যে পরীক্ষা ছিল ভোট দিতে পারি না, পরে না না, আমার উপরে হামলায় পড়বে সবাই। 13 তারিখ বা 14 তারিখ নেন না, অসুস্থ শনিবারে নেন না। হ্যাঁ, ভাই 13 বাসায় প্র্যাকটিস করেন, যথেষ্ট প্র্যাকটিস দেওয়া আছে শিটে। ঠিক আছে, ওকে, ভালো থেকেন সবাই, আসসালামু আলাইকুম।